ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। প্রেম এক সুন্দর অনুভূতি, তার কোনো সীমাবদ্ধতা নেই। কত না ভিন্ন ভিন্ন ভাবে মানুষের জীবনে এই সুন্দর অনুভূতি ছুঁয়ে যায়। মন এক অদ্ভুত সুন্দর সৌরভে ভরে ওঠে। হয়তো অনেক সময় কোনো চাওয়া বা পাওয়ার কিছুই থাকে না, শুধুমাত্র একটুখানি ভালো লাগা, কিংবা একরাশ ভালো লাগা। মালা মালা গল্প এমনই এক সুন্দর প্রেমানুভূতির গল্প। এই গল্প হয়তো লেখক নরেন্দ্রনাথ মিত্রের জীবনেরই অভিজ্ঞতার গল্প। কোনো একটি সম্বর্ধনা মঞ্চে একটি মালা পাওয়া এবং সেই মালা ফেলে আসা, তারপর ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা, তার মধ্যে লেখক পেয়েছিলেন এক অপার্থিব প্রাপ্তি। তাই পরিস্ফুট হয়েছে এই গল্প মালায়। খুব সুন্দর একটি গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প মালা। প্রধান অতিথি জাতীয় জীবনে রঙ্গমঞ্চের সৃজন, নাটকের উন্নতিতে শৌখিন নাট্য সম্প্রদায়ের ভূমিকা সম্বন্ধে মিনিট 10 বক্তৃতা করলেন। তার মনে হলো এরই মধ্যে শ্রোতারা অধীর হয়ে উঠেছেন, আর বেশি বলা নিরাপদ নয়। আসলে এখানে তার ভূমিকাটি গৌণ। ডায়াসের নিচে শ্রোতা এবং শ্রোত্রীর দল অভিনয় দেখবার জন্যই উৎসুক হয়ে রয়েছেন। নাট্যকার অপরিচিত, অন্তত প্রধান অতিথি নিরুপম দত্ত তার নাম শোনেননি। যে নাটক অভিনীত হবে তাও তিনি পড়েননি। উদ্যোক্তাদের কাছ থেকে কাহিনীর যেটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে একটি রোমান্টিক উপাখ্যান নাটকটিতে আছে। তারই উপর নির্ভর করে নাটক আর নাট্যকার সম্বন্ধে 2-4 কথা বলে তিনি তার কর্তব্য শেষ করলেন। সভাপতি স্থানীয় ক্লাবের প্রেসিডেন্ট, ব্যবসা বাণিজ্যে কৃতি পুরুষ, মোটা সোটা চেহারা, মণিবন্ধে সোনার ব্যান্ডে বাঁধা ঘড়ি, সামনের 2টি দাঁতও স্বর্ণখচিত। তিনি আরো কম সময় নিলেন। তার বক্তৃতা শেষে একই সঙ্গে হাততালি আর ড্রপ পড়ল। নিরুপম বাবু উঠে দাঁড়িয়ে বললেন, এবারে তো আমাকে যেতে হবে, কাজ আছে। জরুরি কাজের কথা তিনি কাকলি ক্লাবকে আগেই বলে রেখেছিলেন। তিনি যে বেশিক্ষণ সময় দিতে পারবেন না তা এরা সবাই জানে। তবু সেক্রেটারি সবিনয়ে বললেন, স্যার, একটি দৃশ্য অন্তত দেখে যাবেন না, অন্তত ফার্স্ট সিনটা। নিরুপম বাবু স্মিত মুখে বললেন, না, আমি তো আপনাদের আগেই বলেছি আজ আমার সময় নেই। সেক্রেটারি বললেন, হ্যাঁ, তাহলে আর আপনি যে এসেছেন এতেই আমরা খুশি। একটি উইংসের ভিতর দিয়ে নিরুপম বাবু নিচে নেমে আসবেন। হঠাৎ তিনি কিছু একটা খুঁজতে লাগলেন। তার মালাটি কোথায় গেল? সভাপতি দিব্যি তার মালাটি হাতে তুলে নিয়েছেন, কিন্তু প্রধান অতিথির মালাটি অদৃশ্য। জুঁই ফুলের গোড়ে মালা, তাই দিয়ে কাকলি ক্লাব তাতে সভাপতি আর প্রধান অতিথিকে বরণ করেছিল। একটি মালা আছে, কিন্তু আরেকটি মালা কোথায় গেল? মালা আর ফুলের উপর একটু বিশেষ লোভ আছে নিরুপম বাবুর। সভায় পাওয়া মালাটি তিনি পারতপক্ষে ফেলে আসেন না। এ মালাটি গেছে, যাকে। কিন্তু নিরুপম বাবুর সন্ধানী দৃষ্টি দেখে ক্লাবের সেক্রেটারি তার মনের ভাব বুঝতে পেরেছেন। তিনি চেঁচিয়ে না হলেও বেশ একটু উঁচু গলায় বললেন, আরে, চিফ গেস্টের মালাটি কে নিল? তাজ্জব ব্যাপার তো।
কোথায় গেল মালাটি? উইংসের ওপাশে একটি ছেলে নকল গোমদাড়ি লাগাচ্ছিল। সে বলে উঠল, সুপর্ণা নিয়েছে, ও নাচবে, তাই ওর একটা মালার দরকার। মালা ছাড়া নাচবে কি করে? নিরুপম বাবুর পাশে একজন প্রৌঢ় ভদ্রলোক চুপচাপ বসেছিলেন। তিনি লজ্জিত হয়ে বলে উঠলেন, সুপর্ণা আমার মেয়ে, ওই কাণ্ডটা করে বসেছে। বাড়ি থেকে মেকআপ করে এসেছে, কিন্তু ফুলের মালা পরে আসতে পারেনি। মালা আবার ধারে কাছে কোথাও পাওয়া গেল না। আজ আবার বিয়ের তারিখ কিনা। একটু আগেই ওর সঙ্গে সেক্রেটারি পরিচয় করিয়ে দিয়েছেন, ক্লাবের পৃষ্ঠপোষক বিভূপদ বক্সী। নিরুপম ওর কথার জবাবে লজ্জিত হয়ে বললেন, তাতে আর কি হয়েছে, মালা দিয়ে আর কি হবে? তারপর সেক্রেটারির দিকে চেয়ে বললেন, চলুন, এবার আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। কিন্তু বিভূপদ কিছুতেই নিরুপমকে যেতে দিলেন না। বললেন, আমার মেয়ের নাচ দেখে যান, নইলে ও মনে বড় কষ্ট পাবে। ভাববে ও আপনার মালা চুরি করেছে বলেই বুঝি। নিরুপম বাবু বললেন, ছি 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 ছি। ঠিক সামনে নয়, নিরুপমের অনুরোধে পাশে একটু আড়ালে দুখানা চেয়ার পেতে ক্লাবের কর্তৃপক্ষ প্রধান অতিথি আর সুবর্ণার বাবার বসবার ব্যবস্থা করে দিলেন। সেই সঙ্গে চা আর মিষ্টিও এলো। একটু বাদে সুবর্ণা নিজে সামনে এসে দাঁড়ালো। বাবাকে প্রণাম করে স্টেজে উঠবে। এই নাটকের সঙ্গে সুবর্ণার নৃত্যের কোনো সম্বন্ধ নেই। ও চিত্রাঙ্গদার নৃত্যনাট্যের একটি অংশকে রূপ দেবে। লাল রঙের সিল্কের শাড়ি পরনে, গলায় সাদা সেই জুঁইয়ের মালাটি, মুখখানা চন্দন চর্চিত। 18-19 হবে মেয়েটির বয়স। দেখতে সুশ্রী, সাজসজ্জা আর পরিবেশের গুণে ওকে আরো সুন্দর দেখাচ্ছিল। সুপর্ণা তার বাবাকেও প্রণাম করল, নিরুপমকেও প্রণাম করল। বিভূপতবাবু বললেন, নাচ কিন্তু ভালো হওয়া চাই। যার মালা গলায় পড়েছ, সম্মান রাখা চাই তার। সুপর্ণা লজ্জিত ভাবে নিরুপমের দিকে একটু তাকালো, তারপর ডায়াসে গিয়ে উঠল। আর একটি মেয়ে পিছন থেকে গাইল, কি মায়া লাগলো চোখে। সুপর্ণা নাচতে লাগলো। বিভূপতবাবু বললেন, সব ওর নিজের কম্পোজিশন, সব দেখে দেখে শিখেছে, নাচের কোনো মাস্টার ওর নেই। নিরুপম বাবু বললেন, বাহ, আপনার মেয়ের তো বেশ পার্টস আছে। বিভূপতবাবু বললেন, সময় পায় না, পড়াশুনোরও তো চাপ আছে কিনা। হিস্ট্রিতে অনার্স পড়ছে, ডিগ্রি কোর্সের এবার 2nd ইয়ার। নিরুপম বাবু বললেন, ও তাহলে পড়াশুনোয় তো বেশ ভালো। হাততালির মধ্যে নাচ শেষ হলো। সুপর্ণা নিচে নেমে এলো, সাফল্যের উল্লাস ওর মুখে। বিভূপতবাবু একটু ঘুরে এসে বললেন, ওরা ট্যাক্সি জোগাড় করতে পারেনি বোধহয়, আপনি আমার গাড়িতেই চলে যান। সুপর্ণাও একই সঙ্গে যাবে। নয়নচাঁদ সেন লেনে আমাদের বাড়ি, ও সেখানে নেমে যাবে। ড্রাইভার আপনাকে পৌঁছে দিয়ে আসবে। নিরুপম বাবু বললেন, আপনি যাবেন না? বিভূপতবাবু বললেন, না মশাই, এখন আমার যাওয়া চলবে না। আমি আবার এদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছি কিনা, আমাকে অন্তত একটা অঙ্ক দেখে যেতে হবে। গাড়িতে নিরুপমের পাশেই বসল সুপর্ণা। ওর তেমন কোনো সংকোচ নেই দেখে নিরুপম বাবু খুশি হলেন। আস্তে আস্তে আলাপ করতে করতে চললেন ওর সঙ্গে। নিরুপম বাবু বললেন, তুমি নাটক না দেখেই যে চললে? সুপর্ণা বলল, ওরা খুব বলছিলেন, কিন্তু কি করে থাকি বলুন। আজ আমার এক বন্ধুর বিয়ে, সেখানে যে যেতেই হবে। মেয়েটির কথাবার্তায় কোনো আড়ষ্টতা নেই দেখে খুশি হলেন নিরুপম বাবু। ও যেন এমন অনেক প্রধান অতিথিকে অনেকবার দেখেছে। নিরুপম বাবু হেসে বললেন,
এক হিসেবে কিন্তু ভালোই করেছ। সে নাটক এ নাটকের চেয়ে নিশ্চয়ই অনেক ভালো জমবে। তা তুমি কি সরাসরি সেই বিয়ে বাড়িতেই যাচ্ছ? সুপর্ণা বলল, কি যে বলেন, এভাবে কি যাওয়া যায় এই মেকআপ নিয়ে? নিরুপম বাবু ফের একটু হাসলেন। মেকআপটা মন্দ কি? তবে একটু আশঙ্কা আছে, তোমার বন্ধুর বদলে ভুলে তোমাকেই হয়তো কোণের পিঁড়িতে বসিয়ে দিতে পারে। নিরুপম বাবু লক্ষ্য করলেন মেয়েটি এইবারে লজ্জা পেয়েছে। তার গলায় এখনো সেই জুঁই ফুলের মালাটি দুলছে। সুপর্ণা একটুকাল মুখ ফিরিয়ে রইল। নিরুপম বাবু ভাবলেন, একটু বাড়াবাড়ি করে ফেললেন নাকি? ছি ছি, এতটা প্রগল্ভতা না করলেই ভালো ছিল। এই তো মাত্র খানিক্ষণ আগেই আলাপ হয়েছে, এর মধ্যে এমন ঘনিষ্ঠ সুরে হাসি ঠাট্টা করা উচিত হলো না হয়তো। মেয়েটি না জানি কি মনে করলে। গাড়ি থেকে নামবার আগে সুপর্ণা বলল, আপনার ঠিকানাটা তো নেওয়া হলো না, ঠিকানাটা দিন না। নিরুপম বাবু বললেন, কিসে লিখব? সুপর্ণা কাকলি ক্লাবের প্রোগ্রামটা বাড়িয়ে দিল, এতে দিন। নামটা ছাপার অক্ষরে ছিল, তার নিচে ঠিকানাটা লিখে দিলেন নিরুপম বাবু। দুদিন যেতে না যেতে অবাক কাণ্ড, সুপর্ণার চিঠি। শ্রদ্ধাস্পদেশু, চিঠি লেখার অপরাধ ক্ষমা করবেন। আপনার মালাটা চুরি করে নিয়ে এসেছি, ডাকাতিও বলা যায়। এত লজ্জা হচ্ছে আমার। আপনার মালা পরে আপনারই পাশে বসে বসে গল্প করতে করতে এলাম, যেন কিছুই ঘটেনি এমনই ভাব দেখালাম সারাক্ষণ। মনে মনে কিন্তু লজ্জায় মরে যাচ্ছিলাম, তাই মুখে অত সাহস দেখিয়েছি। আপনার মালাটা ফেরত দেওয়ার কথা বারবার মনে হচ্ছিল, কিন্তু কি করে ফেরত দেব বলুন তো? এই মালা যে আমি পরে ফেলেছি, এই মালা কি আর আপনাকে দেওয়া যায়? যদি অনুমতি দেন আপনাকে নতুন মালা দিয়ে আসব। নিরুপম বাবু এ চিঠির জবাবে লিখলেন, মালার জন্যে কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? তোমার মতো শিল্পীর গলাতেই মালা মানায়। ও মালা ভুলে আমার গলায় এসে পড়েছিল। তুমি যদি কোনোদিন দেখা করতে আসো খুশি হব, কিন্তু মালা তোমাকে আলাদা করে বয়ে আনতে হবে না। সুপর্ণা জবাব দিল, সেই ভালো, বাড়িতে গিয়ে মালা দিয়ে আসাটা কেমন দেখাবে। তার চেয়ে যে ধরনের জায়গা থেকে আমি আপনার মালা চুরি করেছি তেমন কোনো জায়গায় গিয়ে মালা দিয়ে আসব। আপনি তো আরো অনেক ফাংশনের সভাপতি কি প্রধান অতিথি হবেন, তারই কোনো একটিতে গোপনে গোপনে একটি মালা নিয়ে যাব। নিজের হাতে দিতে পারবো না, লজ্জা করবে, তবে অন্য কারোর হাত দিয়ে পাঠাবো। আপনি জানতেই পারবেন না কে পরালে মালা। কি চমৎকারই না হবে। কিন্তু ততদিন আপনার কি এসব কথা মনে থাকবে? এই ছোট একটি সভার ইতিহাস, একটি মালা হারিয়ে আসবার কথা আপনি নিশ্চয়ই ভুলে যাবেন। ধরুন অনেক অনেক দিন বাদে ওই রকম কোনো একটি সভায় যদি আমাকে আপনি দেখেন, আপনি তো চিনতেই পারবেন না। এমন তো কতজনকেই আপনারা দেখেন, আবার ভুলেও যান আপনারা। নিরুপম বাবু লিখলেন, তোমার এই কাহিনীটি ভুলবো না, তবে মুখ যাতে ভুলে না যায় তাই আর একদিন এসে দেখা করে যেও। মুখ ভুলে যাওয়ার কথায় ভারী অভিমান সুপর্ণার। সে লিখল, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না। আপনি এরই মধ্যে আমাকে ভুলে গেছেন, তাহলে গিয়ে আর কি হবে? আপনি তো চিনতেই পারবেন না। মাস কয়েকের মধ্যে আরো 2-3টি সভায় নিরুপম বাবুকে যেতে হলো। তিনি নিজেই সে খবরটুকু সুপর্ণাকে পৌঁছে দিলেন, কিন্তু তাকে আর কোনো সভায় দেখতে পেলেন না। চিঠিতে সুপর্ণা এক একবার এক এক রকম অসুবিধের কথা জানায়। কোনোবার লেখে পরীক্ষার চাপ, কোনোবার মার অসুখ,
কোনোবার বা কলকাতার বাইরে যাওয়ার খবর দেয়। নিরুপম বাবু একটু ক্ষুণ্ণ হলেন, তিরস্কার করলেন নিজেকে। ছি ছি ছি, তিনি কেন ফের ওকে দেখতে চাইলেন? কেন নিজে যেচে চিঠিতে জানালেন সে কথা? একবার দেখাই কি যথেষ্ট নয়? বারবার দেখে কি হবে? সুপর্ণা না এলেও ওর চিঠি লেখার বিরাম নেই। ও প্রায় চিঠি লেখে। নিরুপম বাবু জবাব না দিলে কি জবাব দিতে দেরি করলে অভিমান করে। লেখে, বুঝতে পেরেছি, আপনি রাগ করেছেন না? তারপর আর রঙিন খামের চিঠি নয়, ব্রাউন রঙের মোটা একখানা খাম এসে হাজির। ছোট একটি চিঠিও আছে সেই সঙ্গে। আপনাকে না জানিয়ে সেই সভার ছোট্ট ঘটনাটুকু নিয়ে আমি একটি গল্প লিখেছিলাম জানেন। ভেবেছিলাম ছাপার অক্ষরে লেখাটি দেখিয়ে আপনাকে চমকে দেব, তাই একটি বিখ্যাত কাগজে পাঠিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওরা ফেরত দিয়েছেন, বোধহয় পড়েও দেখেননি। পরে নিজের লেখা দ্বিতীয়বার পড়ে মনে হয়েছে খুবই কাঁচা লেখা। এই লেখা ছাপা না হওয়াই ভালো হয়েছে। আমি তো কিছু বানাতে পারিনি, ঠিক যা যা হয়েছিল তাই লিখেছি। তবুও বোধহয় কিছু হয়নি। আপনাকে গল্পটি পাঠালাম সূত্রে দেওয়ার জন্য নয়, কোনো কাগজে ছাপবার জন্য সুপারিশ চেয়েও নয়, এমনকি আপনার পড়বার জন্যও নয়, শুধু আপনার দেরাজে বন্ধ করে রেখে দেওয়ার জন্যে। আমার প্রথম লেখাটি একজন লেখকের কাছে রইল, এই কথাটা ভাবতে খুব ভালো লাগছে। রঙিন প্যাডের কাগজে লেখা গল্প। নিরুপম বাবু ভাঁজ খুলে লেখাটি মনে মনে পড়তে লাগলেন। এতদিন বাদে সত্যই কিছু একটা পাঠিয়েছে সুপর্ণা। মালার বদলে কথা মালা। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মালা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ,